ওকে, গুড মর্নিং এভরিওয়ান। শোনা যাচ্ছে আমার কথা? আচ্ছা স্যার। হ্যাঁ স্যার শোনা যাচ্ছে। ওকে, ওয়েলকাম টু গ্রাসরুট। তো বিসিএস এর একটা প্রিলিমিনারি এক্সামিনেশনের একটা টেন্টেটিভ ডেট অ্যানাউন্স করেছে, অ্যাপ্রক্সিমেট একটি আনুমানিক। আমরা সেটাকেই কনফার্ম ধরে নিয়ে এগোবো। আর খুব সত্যি কথা বলতে কি, তোমাদের আমি একটা কথা খুব বলে দিচ্ছি ভেরি ফ্র্যাঙ্কলি, এটা হচ্ছে যে অ্যানাউন্সমেন্ট হয়েছে, চলো এখন থেকে স্টার্ট করি। কথাটা হচ্ছে যে পাস্ট কি হয়েছে সেটা ভেবেও যেমন লাভ নেই, তেমনি এটা ভাবাটাও অনর্থক যে এই এক মাসে কি আমার হবে। মনে রাখবে, সময় যত মানে কম, তোমার কাজের এফিসিয়েন্সি কিন্তু ততই বাড়বে। এটা মনে রাখবে সবসময়। প্রচুর হাতে সময় রয়েছে। তোমরা হয়তো প্ল্যান করলে যে এতটা সময় আমি ভালোভাবে কাজে লাগাবো, দেখা গেল যে ভাবতে ভাবতেই 6 মাস 7 মাস কেটে গেল। জেনুইন পড়াশোনাটা পরীক্ষা যত কাছে এগোয় ততটাই ভালো হয়। কিন্তু এটা কম্পিটিটিভ সেকশন, তার উপরে ডব্লিউবিসিএস। বিষয়টা হচ্ছে এক মাসে কিছু হবার নাই, তোমরাও জানো আমরাও জানি, আমিও জানি। তাহলে উপায় হচ্ছে মনে রাখবে যে আমার ক্লাসগুলো আজকে নতুন তো তোমরা করোনি, কিছুই কি দিইনি যতদিন ধরে আমাকে পাচ্ছ। তাহলে আমার দেওয়া সেই সমস্ত জিনিসগুলো এবং সমস্ত যে ট্রিক্সগুলো আমি শিখিয়েছি বা বলেছি, যে অ্যাডভাইসগুলো, সেইগুলো একবার মনে রাখবে, এটা মনে করে নাও, রিকল করে নাও মেমোরিতে, এবং সেইভাবেই এগোবে। মাথাটা ঠান্ডা রাখবে। বিপদের সময় মাথা যত ঠান্ডা রাখবে ততটাই তোমার জন্য মঙ্গল। আর খুব সত্যি কথা বলতে কি, যে পরীক্ষা মানে এটা আমরা স্যাররাও জানি যে এমন কোনো কোশ্চেনও আসে যেগুলো হয়তো আমরা চট করে বলতে পারবো না। সুতরাং নতুন কোনো জিনিস, নতুন কোনো কোশ্চেন বা কোনো কিছুর অ্যান্সার বা কোনো ইনফরমেশন নতুনভাবে না জানার চেষ্টা করাটাই ভালো, সেই সময় নেই। এবার যারা নতুন দ্বারা অ্যাডমিশন নিয়েছো, এখানে নতুন স্টার্ট করেছো পড়াশোনা, তারা ফর্ম ফিল আপ করেছো, পরীক্ষায় বসতে পারো, কোনো অসুবিধা নেই। কিন্তু মনে রাখবে, ক্যাজুয়াল হয়ে পরীক্ষাটা না দেওয়াই ভালো। চলো এবার দেখে নি, পরের বার ভালো করে বসবো। মাধ্যমিক কবার দিয়েছিলে? একবারই তো। মাধ্যমিক কবার দিয়েছিলে? একবার দিয়েছিলে। এরকম তো কখনো বাড়ি থেকে বলে বেরোনি এবার দেখি দিদিমা পরের বার আমি ভালো করে মাধ্যমিক দেবো। তো সেটাও যেমন একবারে খুব ভালো করে ওই ছোট বয়সে 8টা সাবজেক্টের বোঝা নিয়ে যেমন অতিক্রম করেছো, এখন তোমরা ইউ অল আর অ্যাডাল্ট এবং ওয়েল ম্যাচিওর। সুতরাং সেই ক্যাপাবিলিটি বা এবিলিটি তোমাদের মধ্যে আছে বলেই এটা আমার বিশ্বাস। এইবার একটু পড়াশোনাটা করতে হয়, পরীক্ষা যত এগোয় একটু আদা জল খেয়ে লাগো, তবে এক্সপেকটেশন কোনোদিনই রাখবে না। দেখো, যবে থেকে শোনা যাচ্ছে আমার কথা? বাকিরা বলো, বাকিরা শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আমি কি বলছি শোনো এবারে। সেটা হচ্ছে, যবে থেকে তোমরা প্রিপারেশন স্টার্ট করেছো কম্পিটিটিভ সেকশনে, তোমার ট্রেনিং কিন্তু অলরেডি স্টার্টেড। ট্রেনিং কিন্তু তোমার স্টার্ট হয়ে গেছে অলরেডি, এইটা মাথায় রাখবে। যে কোনো ট্রেনিং বলো, যদি ডব্লিউবিসিএস অফিসার হতে হয়, যদি অ্যাডমিনিস্ট্রেটিভ লাইনে যদি যেতে চাও, তাহলে রাজ্যের 1 নম্বর চাকরি হচ্ছে অবশ্যই সিভিল সার্ভিস, আর গোটা ভারতবর্ষের হচ্ছে আইসিএস এক্সামিনেশন। যে অ্যাডমিনিস্ট্রেটর যদি হতে হয়, তাহলে আমি বিসিএস অফিসার হব। কথাটা বোঝার চেষ্টা করো। হতে চাই, অনেক সময় আমরা বলি কি হতে চাও স্যার? আমি এই হতে চাই। হতে চাই বলে কিছু হয় না, হব। এবং খুব সত্যি কথা বলতে কি, এই ওয়ার্ডটা আমি তোমাদের অ্যাজ এ স্যার হিসেবে বললাম বটে, তবে এই জেনুইন যে ওয়ার্ডটা, এটা আমার না, এটা স্বীকার করতে আমার কোনো বাধা নেই। তোমাদের নিলয় স্যারেরই এই ওয়ার্ড। উনি বহুবার এই জিনিসগুলো বলেছেন, এই ওয়ার্ডটা ব্যবহার করেছেন,
যে হতে চাই বললে হব না, হব। তো এইটা ভালো লেগেছে বলে তার কথা আমার মাধ্যমে সেই কথাটা আমি তোমাদেরকে বললাম। তার মানে এটাকে তাকে বড় করা বা আমি ছোট হয়ে গেলে এরকম কোনো ব্যাপার না। আমাদের স্যারদের তো এটাই কাজ না? কি আছে, সে কথাটা যেই বলুক না কেন, যিনি বলছেন তিনিও স্যার, আমিও স্যার, না হয় আমিও আর একবার বলে দিলাম। কারণ এটাই তো সব থেকে বেশি টেম্পারমেন্টটা সব থেকে আসল। টেম্পারমেন্টটা টেম্পারমেন্টটার জন্যই প্রবলেমটা হয়ে যায়। একটা কথা মনে রাখবে, যত ভালোই সারা বছর ধরে যত সুন্দরভাবে প্রিপারেশন নাও না কেন, যত মেটেরিয়াল যত কিছু তোমার হাতের সামনে থাকুক না কেন, তার 50% তোমার মনে থাকবে পরীক্ষার হলে। বাকি 50% কনসেপ্টের বেসিসে আন্দাজে পরীক্ষাটা দিতে হবে। এই আন্দাজটা মানুষ করবে কিভাবে? কনসেপ্টের বেসিসে। তোমার কনসেপ্ট যত ক্লিয়ার থাকবে, সাবজেক্টে যত বেশি দখল থাকবে, তুমি সেই 4টে অপশন থেকে 2টো অপশন এলিমিনেট করতে পারবে। বাকি 2টো অপশনের মধ্যে তোমার আইডিয়াটার বেসিসে তুমি অ্যান্সার করতে পারবে। কিরকম? কিরকম বলতে, আমি বলেছি অফলাইনে, এখনো আমি বলছি যে 16 থেকে 20 সেকেন্ডের মধ্যে, এটা আমার সাবজেক্ট না, আমি জোর গলায় বলতে পারি সব সাবজেক্টের এটাই কমন থিওরি, যে 16 to 20 সেকেন্ডের মধ্যে যদি তোমার ব্রেনে অ্যান্সারটা আসে, দেন ওকে, কনফার্ম অ্যান্সার। ন্যূনতম যদি ডাউট হয়, জাস্ট কিপ, লিভ ইট, পরের কোশ্চেনে চলে আসবে। সময় নষ্ট করে কোনো লাভ নেই। বাহাদুরি এখানেও দেখানোর জায়গা না। এটা কোনো কথা না, আমি 180টা অ্যান্সার দিয়ে এসছি স্যার, পেলে কত? 74। কতটা মাইনাস খেলে বুঝতে পারছো? তাহলে যারা প্রথম এবারে বিসিএস এ বসবে বা প্রিপারেশন নেই তবুও বসবে, 200-র মধ্যে 20টাও যদি কারেক্ট অ্যান্সার আসো না, সেটাও তোমার হচ্ছে 100% অ্যাচিভমেন্ট। কারণ 20টার মধ্যে তোমার 20টাই ঠিক। এবার তুমি তোমার টার্গেট বাড়াও, বাড়িতে প্র্যাকটিস করে করে সেই সংখ্যাটা 130-140-এ নিয়ে যাও, এবং পরের বার তুমি আনডাউটেডলি 130 থেকে 140 স্কোর সিকিউর করো। এইভাবেই এগোতে হয়, মনে রাখবে এই ব্যাপারটা। ওরে, একটু কম না হয় ঘুমালে, একটু কম না হয় খেলে, না হয় একটু টেনশনই হোক লাইফে, হোক না, যত রকম দুঃখ দুর্দশা প্রবলেম, যত রকম সমস্যা ফেস করো, দেখা যাক না কি হয়। আরে এখন বেঁচে থাকাটাই একটা চ্যালেঞ্জ। বহু ছেলে মেয়ে, বহু লোকজন এটা ভেবেছিল 2021-এর পিলিতে বসবে। এই করোনা কিন্তু বহু লোককে নিয়ে গেছে, কিন্তু ইউ অল আর ভেরি লাকি তোমরা সার্ভাইভ করে আছো এখনো। তা এটা মনে হয় না যে একটা গড গিফটেড একটা অপরচুনিটি? সো মাই আর্নেস্ট রিকোয়েস্ট টু অল, ডোন্ট ওয়েস্ট ইউর প্রিসিয়াস অ্যান্ড ভ্যালুয়েবল টাইম। তার মানে এই না যে রোবট হও। চোখ কান খোলা রাখো, এই একটা মাস ভালো করে লক্ষ্য করবে কি জিনিস আমি পড়বো আর কোনটা আমি বাদ দেব। সাউথ ইন্ডিয়ান হিস্ট্রি কি দরকার আছে, অত হেজিয়ে লাভ নেই। সাউথ ইন্ডিয়ান হিস্ট্রি বেশি আসবে না ডব্লিউবিসিএস এ প্রিলিতে, স্পেশালি একটা দুটো আসতে পারে। সুতরাং আর্ট এবং আর্কিটেকচারটা সাউথ ইন্ডিয়া থেকে ভালো করে পড়ো, কে বারণ করেছে? সুন্দর করে পড়ে চলে যাও। ওয়েস্ট বেঙ্গল হিস্ট্রিটা পড়ো, পাল সেন, ইলিয়াস শাহী, হুসেন শাহী, ভালো করে পড়ো। শশাঙ্কটা একটু ভালো করে পড়ো, ওয়েস্ট বেঙ্গল হিস্ট্রি বলছি। বাংলার এক্সট্রিমিস্ট মুভমেন্ট যেগুলো, লাল মাল পাল, মানে বিশেষ করে বিপিন চন্দ্র পাল, অরবিন্দ ঘোষ, ভালো করে পড়ো। বঙ্গভঙ্গ আন্দোলনটা ভালো করে পড়ো, স্বদেশী মুভমেন্ট ভালো করে পড়ো, নবগোপাল মিত্র সেটা ভালো করে পড়ো। ওয়েস্ট বেঙ্গল রিলেটেড ইনফরমেশন গুলো খুব ভালো পড়ো। ইউ বিকেম দ্য স্টেট ক্যাডার সিভিল সার্ভিস অফিসার। স্টেট ক্যাডার বলছি, কিন্তু কথাটা বোঝার চেষ্টা করো। ট্রেনিং সল্টলেক, কল্যাণী বা পশ্চিম মেদিনীপুরের শালবনীতে ট্রেনিং হতে পারে। শুধু পিলিটাকে দেখে ভয় কেন পাচ্ছ? সন্দীপ স্যার তোমাদের ওইভাবে কোনোদিনই পড়াননি, আমি বলে না। যে কোনো স্যারেরই এটাই এইম হওয়া উচিত যে প্রিলিমিনারি এবং মেইনস এরকম আলাদা কোন রকম ব্যাপার নেই, আমি বারবার বলছি।
দেখবে আসবে, আমি পড়াবো, দেখিয়ে দেবো আমি কোনটা প্রিলি কোনটা মেইনস, কিভাবে মেইনসের কোশ্চেন আসে, কিভাবে প্রিলির কোশ্চেন আসে। কম্বাইন্ডে ভালো করে পড়ো। লাস্ট অ্যাক্টিভিটি কেয়ারফুলি নোটেড, খুব ভালো করে শুনবে, দরকার পড়লে নোট করে নেবে। হিস্ট্রির তিনটে দিক আছে, এনশিয়েন্ট, মেডিয়েভাল এবং মডার্ন। মডার্নটা খুব ভালো করে পড়ো। মডার্নটা আবারও বলছি, খুব ভালো করে পড়ো। এদিকে 25 আর ওদিকে হচ্ছে 50 নাম্বার, 75 মার্কস। মডার্ন ইন্ডিয়ান হিস্ট্রি ভালো করে পড়ো, বিশেষ করে ফ্রিডম স্ট্রাগল, ইন্টারন্যাশনাল মুভমেন্ট, আমি বারবার বলছি, খুব ভালো করে পড়ো। হলো? এবার বিফোর প্রিলি, এই প্রিলি পরীক্ষার আগে এনশিয়েন্ট নয়তো মেডিয়েভাল যে কোনো একটা খুব ভালো করে পড়ো। চয়েস ইজ ইওর, আমি বলে দেবো না। চয়েসটা তোমাদের, আমি বলে দেবো না। এনশিয়েন্ট বা মিডিয়েভাল, কথাটা হচ্ছে, আমি কথা বললে হাজার স্যার হাজার রকম উপদেশ দেবেন, কোন কথা? ওই জন্য তো ম্যাচিওর অ্যাডাল্ট, ওই জন্যই তো। যে তোমরা শুনবে সবার কথা, কিন্তু যে কোনো কাজ করবে নিজের ম্যাটার, এটা তোমার ব্যাপার, আমি তো জোর করতে পারি না। তবে অ্যাজ পার মাই নলেজ অ্যান্ড এক্সপিরিয়েন্স, আমি এই কথাটা তোমাদের বলে দিলাম যে এনশিয়েন্ট আর মিডিয়েভালের মধ্যে যে কোনো একটা খুব ভালো করে পড়ো। আর এই একটা মাস অন্য কোনো প্র্যাকটিস সেট থেকে কোশ্চেন প্র্যাকটিস ওরিয়েন্টেড করে নাও, একদম। তার জন্য কি করতে হবে? লাস্ট 10 বছরের প্রিভিয়াস যে কোয়েশ্চেন পেপার গুলো রয়েছে সেগুলো সলভ করবে, এবং 4টে অপশনে খুব ভালো করে পড়ো। আমার ওই যে সেই পুরোনো থিওরি তোমাদের বলেছিলাম, আমি আবারও বলছি, পরেও বলবো, 1:4, 10:40, 100:400। কি হলো ব্যাপারটা? একটা কোশ্চেনে 4টে অপশন যদি হয়, তাহলে 10টা কোশ্চেনে কটা? 40টা বেরোলো। এইভাবে দেখবে তুমি 100টা করো, 400টা বেরোবে, তার মধ্যে 300টা ভেরি কমন, বিভিন্ন বই বিভিন্ন নোটে তোমরা পাবে। নিউ কটা পেলে? 100টা। ওই 100টা যেটা নিউ পেলে, যে কোনো গভর্নমেন্ট সার্ভিস পরীক্ষায় ওই 100-র মধ্যে 60% কমন আসে। এই জন্য তো চেঁচাও, ও বাবা কোথা থেকে দিল, আর কোথা থেকে দিল না, ওই 100টা যে নিউ তার মধ্যে থেকে দিল, যেটা তোমরা করো না। কথাগুলো বোঝো। আর কোনো সাকসেসফুল স্টুডেন্টের কোনো স্টোরি শুনে লাভ নেই বস, মোটিভেশন বলে কোনো ওয়ার্ড নেই। হোয়াট মোটিভেট? খিদে তোমার, আমি খাইয়ে দেবো? আমি জিজ্ঞেস করবো খিদে পেয়েছে? হ্যাঁ স্যার খিদে পেয়েছে। তোমার খিদে পেয়েছে, তোমার খাবার তুমি নিজেই জোগাড় করবে, আমি বলে দিতে পারি খাবারটা কোথায় পাওয়া যাচ্ছে। ইউ অল আন্ডারস্ট্যান্ড কি বললাম সকাল সকাল? বোঝা গেল ব্যাপারটা? হ্যাঁ স্যার। নারী ব্রিগেড নেই এখানে, তারা কি বলছে? হ্যাঁ স্যার। এই দুজন, আর বাকি সব কোথায়? হ্যাঁ স্যার বুঝেছি। সে তো আমিও জানি বুঝেছেন। এবার পড়ুন দয়া করে। ঠিক আছে স্যার। এই দুনিয়া, এই পৃথিবীটা লুজারদের হেড করে, ভালো করে বলে দিচ্ছি আমি। আমি নিজেও হারতে ভালোবাসি না। তোমাদের মধ্যে সেই এবিলিটি পোটেনশিয়ালিটি আমি নিজে দেখেছি বা ফিল করি বলেই কথাগুলো বললাম। অযথা জ্ঞান দেওয়ার লোক আমিও নই। পয়েন্ট টু বি নোটেড। মনের জোর রাখো, আমি হারবো না, যাই হয়ে যাক, দুনিয়া ভাড় মে যাক, আমি, আমাকে থাকতেই হবে, আমাকে সার্ভাইভ করতে হবে। আরে মনে, তোমার মনের ইচ্ছা শক্তির কাছে ভগবান পর্যন্ত কাঁদবে এসে, ও পর্যন্ত হেরে যাবে না, ওর চেষ্টা রয়েছে, আমি কে বাধা দেওয়ার? ইচ্ছা শক্তির জোরে গোটা পৃথিবী জয় করা যায়। আমি নিজে পার্সোনালি প্রমাণ পেয়েছি, এবং আমার যে যে স্টুডেন্টগুলো বিভিন্ন পোস্টে চাকরি করছে তাদেরকেও আমি জানি, চিনি, কোনো মিছে কথা বলছি না আমি। তো
এটা বলে আমি স্টার্ট করলাম। তো আজকে আমার টপিকটা হচ্ছে যে গভর্নর জেনারেল অ্যান্ড ভাইসরয়েস অফ ইন্ডিয়া কিভাবে পড়তে হবে না, সিগনিফিকেন্ট ইভেন্টস ইন দেয়ার রুল। ভাইসরয়ের সময়কালে যে বিভিন্ন ধরনের যে সিগনিফিকেন্ট যে বিভিন্ন গুরুত্বপূর্ণ যে তাৎপর্যপূর্ণ ইভেন্ট বা ঘটনাগুলো ঘটেছে, তাহলে সেই দিকে আমরা তাকাবো। তা আমি প্রথমে আমার ইচ্ছা আছে যে ভাইসরয়টা ভালো করে পড়াই, এটা দুদিনের ক্লাস। গভর্নর জেনারেলটা আগে শুরু করা উচিত, বাট আমার মনে হচ্ছে ন্যাশনাল মুভমেন্টের দিকে একটু বেশি করে ঝোঁক দেওয়া উচিত। সুতরাং আমরা পরের দিন গভর্নর জেনারেলটা পড়বো, আজকে ভাইসরয়টা পড়ে ফেলি। ভাইসরয়টা যতটা হয় আর কি, দেখা যাক। আন্ডারস্ট্যান্ড কি বললাম? স্যার শুনতে পেলে সবাই? স্যার বলো। স্যার হ্যাঁ শুনতে পাচ্ছি, বলো। বলছি স্যার, লাস্ট 10 বছরের ডাব্লিউবিসিএস এর কোশ্চেন পেপার কোন বই থেকে পাবো? এই ডাব্লিউবিসিএস এই ক্র্যাকার আছে না, বা ডাব্লিউবিসিএস মেড ইন ইজি, ডাউনলোড করে নাও। ক্র্যাকারে আমার পুরনো ভার্সন, ওর জন্যই। আচ্ছা তাহলে তোর বাকি নিউ ভার্সনে ডব্লিউবিসিএস মেড ইন ইজি, ওই একটা অ্যাপ আছে না, মানে অ্যাপ না মানে সাইট আছে, সেখান থেকে তুমি তুমি গুগলে সার্চ করে নামাতে পারো, ডাউনলোড দেখতে পারো কোশ্চেন গুলো। আন্ডারস্ট্যান্ড কি বললাম? স্যার ওতে কি সলিউশন গুলো আছে? তাহলে একটু পড়তে সুবিধা হতো। সলিউশন আছে। যদি সলিউশন নিয়ে যদি ডাউট থাকে, তাহলে আমি তো আছি, কোনো অসুবিধা নেই, কোনো ব্যাপার না। কোনো ডাউট হলে অবশ্যই জিজ্ঞেস করে নেবে আমাকে যে স্যার এই ডাউট হচ্ছে। ঠিক আছে স্যার, ঠিক আছে। দেখো, এটা হচ্ছে ভাইসরয়, তার আগে গভর্নর জেনারেল হিসেবে লর্ড ক্যানিং, এই শুরু হলো ভাইসরয়। এই ভাইসরয় কথার অর্থ হচ্ছে রাজপ্রতিনিধি। মন দিয়ে শুনবে, ভাইসরয় কথার অর্থটা হচ্ছে রাজপ্রতিনিধি। এই দেখো, খাঁটি বাংলা ভাষায় লিখছি, বাংলা শোনা লেখা এবং বাংলা ভাষা পড়ার মধ্যে কোনো লজ্জাবোধ নেই। তার প্রমাণ হচ্ছে আলাপন বন্দ্যোপাধ্যায়। আপনারা নাম শুনেছেন, পেপারে বহুদিন ধরে আসছেন উনি, আলাপন বন্দ্যোপাধ্যায়। খাঁটি বাংলা ভাষায় লিখেছিলেন উনি, বাংলা ভাষাতেই পড়েছেন, তারপরেও কিন্তু আইএএস অফিসার হয়েছেন। সুতরাং, এবং এই বাঙালি লোকটার পেছনে গোটা সেন্ট্রাল পড়ে রয়েছে, কি করে অপদস্থ করা যায়, কিচ্ছু করতে পারবে না, কিচ্ছু করতে পারবে না। তো ওই কারণে বলছি যে ভাইসরয় কথার অর্থ হচ্ছে রাজপ্রতিনিধি। পরিষ্কার বাংলা ভাষায় অ্যান্সারটা দিয়ে দেবে ইন্টারভিউ বোর্ডে যদি জিজ্ঞেস করে, এক কথায় দেখবে, আর ঘাটাবে না। এবং ভাইসরয় হিসেবে ক্যানিং এর যে অ্যাক্টিভিটি 1858 থেকে 1862 পর্যন্ত, হ্যাঁ, এইটা হচ্ছে তার অ্যাক্টিভিটি। এবং কার পরে কে, ক্যানিং এর পরে কে এসছেন, তারপরে কে, তারপরে কে, উল্টোটা দেখো, তার আগে কে, এনার আগে কে, এনার আগে লর্ড ক্যানিং, এইভাবে মুখস্থ করবে। সিস্টেমটা বুঝলে কি বললাম? প্রত্যেকটা ভাইসরয়ের একের পরে দুই, তারপরে 3 নাম্বার, তারপরে 4 নাম্বার, বা উল্টোটা পড়বে। 4-এর আগে কি, তার আগে কি, তার আগে কি, মানে কে কে ছিলেন, এইভাবে মুখস্থ করবে আসে। আর ইয়ারটা এটা নিয়ে টেনশন করবে না, মনে রাখতে পারলে পড়বে, আদারওয়াইজ ভুলেও যেতে পারো, মনে রাখলে সুবিধা হয়। তাহলে এই সময়ের মধ্যে যে ঘটনাগুলো ঘটেছে সেটা তোমরা নিজেরাই বুঝতে পারবে। পুরোটাই হচ্ছে রিভিশন। আমি বলে দিচ্ছি এটা কি করে মনে রাখবে, এটা হচ্ছে রিভিশন। এই যে নাইট, রাত্রেবেলা শোয়ার সময় মোবাইলটা অন টু অফ হলো, এই অফ রেখে রাত্রিবেলা, এটা হচ্ছে মর্নিং, মর্নিং এ আরেকবার রিভিশন দাও। এই রিভিশন যে হয়ে গেল না রাত্রে শোয়ার আগে, এবং ঘুম থেকে আচ্ছা 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 আচ্ছা, ভালো কথা, চোখ বন্ধ করে একটু রিকল করলে যে গত রাত্রে কি পড়েছিলে, দেখবে এটা একদম জলের মতো মনে থাকবে। আমি বলছি শোনো তোমাদের, এটা খুব প্রমাণিত। দিস ইজ মাই পার্সোনাল থিওরি। ইউনিভার্সিটি এবং কলেজ লাইফে তো
অনেক পড়তে হয়েছে, তারপরে আর্কিওলজিক্যাল ট্রেনিং নিতে সকালবেলা উঠে একবার রিভিশন, তাহলেই দেখবে জিনিসটা মনে থাকবে। এবং ভোরের পড়া সবসময় মনে রাখবে, যতই তুমি দেরি করে ঘুম থেকে ওঠো আর রাত্রে যতই তুমি সারা রাত বসে পড়ো, কিচ্ছু হবে না, ও ভুলে যাবে দুদিন পর। ভোরের পড়াটা মনে বেশি থাকে, কারণ ব্রেন তাকে ঠান্ডা করতে দিতে সময় লাগে। ব্রেন তো একটা মেশিন, ওরও তো বিশ্রাম দরকার। এই জন্য বিশ্রাম করে উঠে ও ফিট ফিট থাকে, এবং ফিট দিমাগ মনে রাখবে, ও রিভিশনটা খুব তাড়াতাড়ি ক্যাচ করে। গ্রামার বলো, জিআই বলো, ইংলিশ গ্রামার বলো, জিআই বলো, বা অঙ্কের যে ক্যালকুলেশন গুলো বলো, বাংলার রিটেন ব্যাপারগুলো বলো, এসব দুপুরবেলা করতে হয়। তার মানে এটা বলছে না যে রাত্রে জিআই করতে নেই, তা আমি বলছি না। দুপুর বেলাটা একটু ঝিমুনি মানুষের আসে, তো ওই সময়টা ঝিমুনি কাটানোর মূল উপায় হচ্ছে এইগুলো। ইংলিশ গ্রামারটা ভালো করে সলিউশন করবে। সন্ধ্যের পর থেকে আর লেখালেখি বন্ধ। সন্ধ্যের পর এগুলো সিস্টেম আছে একটা পড়াশোনার। আমি বলছি না যে আমার এই কথাগুলো তোমরা ফলো করো, কিন্তু যদি ফলো করো আমার কি হয় দেখো চেষ্টা করে। তারপর দেখো, ট্রান্সফার অফ কন্ট্রোল ফ্রম ইস্ট ইন্ডিয়া কোম্পানি। ইস্ট ইন্ডিয়া কোম্পানি বলে কিছু নেই অ্যাকচুয়ালি। এই কোম্পানিটার আসলে অনেক বড় পরীক্ষায় আসে না। দি গভর্নর এন্ড কোম্পানি অফ মার্চেন্টস অফ লন্ডন টু ট্রেড ইনটু দি ইস্ট ইন্ডিজ। এই পুরো নামটা পরীক্ষায় আসবে না, জাস্ট শর্টে বললাম। বাট এর আসল যে নামটা, ডাক নাম, যে নিক নেম, সেটা হচ্ছে জন কোম্পানি। তো এই কোম্পানির কাছ থেকে ক্ষমতা কেড়ে নেওয়া হলো, এবং ব্রিটিশ সরাসরি কিন্তু ক্রাউন মানে দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1858 এর মারফত ভারতবর্ষে কোম্পানির শাসনকাল এন্ড হয়ে গেল। তার জায়গায় ভাইসরয়কে পাঠানো হচ্ছে। কে পাঠাচ্ছে না, রানীর প্রতিনিধি হিসেবে তিনি এদেশে আসছেন। হলো রানীর প্রতিনিধি হিসেবে তিনি এদেশে এসে ভারত শাসনের দায়িত্ব পেলেন। এছাড়া দেখবে হোয়াইট মিউটিনি হয়েছিল 1859-এ। হোয়াইট মিউটিনি মানে ইউরোপিয়ান ট্রুপ যারা রয়েছে তারা বিদ্রোহ ঘোষণা করেছিল এগেইনস্ট ইস্ট ইন্ডিয়া কোম্পানি 1859-এ। মানে ওরা কোম্পানির আমলের সোলজার, তো কোম্পানির পিরিয়ডে কোম্পানি রিক্রুট করেছিল। ওদের সমস্ত দাবি দাওয়াগুলো ছিল, সেগুলো পূরণ হয়নি বলে কোম্পানি এন্ড হয়ে যাওয়ার পরেও কিন্তু তাদের মনে একটু বিক্ষুব্ধ একটা ব্যাপার সিচুয়েশনটা ছিল, যার এগেনস্টে ওরা নিজেদের একটা যুদ্ধ হয়েছিল। এটা কিন্তু হোয়াইট মিউটিনি মানে এই না যে ইউরোপিয়ানদের সাথে ইন্ডিয়ানদের, ওদের নিজেদের মধ্যে ব্যাপার। কিন্তু এরপর আরেকটা যেটা বেরোচ্ছে ভেরি গুরুত্বপূর্ণ, খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ইন্ডিয়ান কাউন্সিলস অ্যাক্ট 1861। ইন্ডিয়ান কাউন্সিলস অ্যাক্ট 1861 এটা বেরোচ্ছে। তাহলে ভাইসরয় হিসেবে ক্যানিং এর সময়কালের এই যে ঘটনাগুলো তোমরা দেখছো, এই ঘটনাগুলো ইজ ভেরি ইম্পর্টেন্ট। আরেকটা আছে 1859-এ, 1859 সালে একটা ঘটনা ঘটছে, সেটা হচ্ছে উইথড্রন অফ ডক্ট্রিন অফ ল্যাপস। লর্ড উইথড্র হচ্ছে 1859। ইউ অল আন্ডারস্ট্যান্ড কি বললাম সবাইকে? কি বললাম বুঝলে? হ্যালো, হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। ওকে, কোনো অসুবিধা হলে জিজ্ঞেস করবে। লর্ড এলগিন ওয়ান, ঘাবড়ানোর কোনো দরকার নেই। ও স্যার, লর্ড এলগিন ওয়ানে এত ইনফরমেশন সব জায়গায় রয়েছে, আপনি একটা লাইন দিলেন কেন? ওই জন্যই তো আমি স্যার, অনেক আছে, হেনা তেনা গোষ্ঠীর পিণ্ডি প্রচুর চটকানো আছে। কি দরকার আমার, কি লাভ? ওয়াহাবি হচ্ছে একটি কৃষক আন্দোলন,
ওয়াহাবি মুভমেন্ট। এবার ওয়াহাবি মুভমেন্টের ডিটেলস এখানে পড়ার দরকার নেই, কারণ এখানে লর্ড এলগিন অ্যাজ এ ভাইসরয় তার আমলের যে বিভিন্ন যে অ্যাক্টিভিটি গুলো রয়েছে সেগুলো এখানে পড়ানো হচ্ছে। এই ওয়াহাবি মুভমেন্ট সাপ্রেসড বাই লর্ড এলগিন এলগিন প্রথম এই বিদ্রোহটাকে ওয়াহাবি মুভমেন্টটাকে সাপ্রেস করেছিল। নামগুলো শুনবে তোমরা, ওয়াহাবি, ওইদিকে তোমাদের ফরাজি মুভমেন্ট, হ্যাঁ এগুলো তোমরা শুনে থাকবে। আব্দুল ওয়াহাব থেকে নামটা আসছে ওয়াহাবি মুভমেন্ট। এটা একটা মুসলিম রিলিজিয়াস পন্থ আর কি, টেকনিক আর কি, কৃষক বিদ্রোহ। তো এই মুভমেন্টটা এলগিন ওয়ানের সময়কালে হয়েছিল। দ্যাটস ইন। কথাটা হচ্ছে যে ক্যানিং এর পরে কে এলো বলবে এলগিন ওয়ান, তাহলে এলগিন ওয়ানের পরে কে বলবে জন লরেন্স, তাহলে লরেন্সের আগে কে বলবে এলগিন ওয়ান। এইভাবে মনে রাখবে। লরেন্স 1864-69, জন লরেন্স। তার সময় একটা গুরুত্বপূর্ণ ঘটনাটা হচ্ছে ভুটানিজ ওয়ার। ভুটানের ওয়ার মানে কিছুই না, 1865-এ অ্যাংলো ভুটান ওয়ার যে যুদ্ধটা হয়েছিল। নাথিং ইম্পর্টেন্ট, ভুটান নট ক্যাপচার্ড বাই ব্রিটিশ, খুব একটা সুবিধা করতে পারেনি ব্রিটিশ, তাই এর সিগনিফিকেন্সও নেই। জাস্ট লরেন্সের সময় কি হয়েছিল ওইটুকু মনে রাখবে। আর কি হচ্ছে, সেটিং আপ দি হাই কোর্টস এট ক্যালকাটা, বম্বে অ্যান্ড মাদ্রাস, সেম ইয়ারে এই তিনটে জিনিস সেট আপ হচ্ছে জন লরেন্সের সময়কালে। এছাড়াও দেখবে জন লরেন্স আফগানিস্তানের ক্ষেত্রে, স্লাইডে যা আছে এর বাইরেও আমি দিচ্ছি, আফগানিস্তানের ক্ষেত্রে উনি একটা পলিসি চালু করেছিলেন। একটা পলিসি, মন দিয়ে শুনবে। আফগানিস্তানের ক্ষেত্রে এই পলিসিটা মানে হচ্ছে নন ইন্টারফেয়ারেন্স। নন ইন্টারফেয়ারেন্স মানে হচ্ছে নাক না গলানো হলো। এটাকেই বলা হয় পলিসি অফ মাস্টারলি ইনঅ্যাক্টিভিটি। দিস ইজ ফর মেইনস এক্সাম। মাস্টারলি ইনঅ্যাক্টিভিটি, মাস্টারলি ইনঅ্যাক্টিভিটি বোঝো কি বললাম। তাহলে এই যে ঘটনাগুলো ঘটছে লরেন্সের সময়, তাহলে আফগানিস্তানের ক্ষেত্রে ব্রিটিশরা এক্সপ্যানশনিস্ট পলিসি নেয়নি যে আমাকে আফগান রাজ্যটাকে দখল করতে হবে। ও কি করলো, ও যে পলিসিটা নিল লরেন্স, এটা হচ্ছে নন ইন্টারফেয়ারেন্স, মানে আফগানদের মতোই থাকুক, আমি বাবা আর নাক গলাবো না। কেন বলতো, কারণ আফগান উপজাতিরা পাঠান উপজাতি, তো ওরা ভীষণ ক্ষমতাশালী, ভীষণ। আর সব থেকে বিষয়টা হচ্ছে যে তোমার জাত্যাভিমানটা ওদের মারাত্মক, স্বাধীনতা প্রিয়। দেখবে এই কথাটা মিলিয়ে না, অতীতে শাহজাহানের সময়তেও কিন্তু এই মধ্য এশীয় নীতি ব্যর্থ হয়েছিল শাহজাহানের। বাল্খ বাদাখশান বলে একটা জায়গা আছে আফগানিস্তানে, শাহজাহান কেন, আকবর কেন, তারপরে ঔরঙ্গজেব কেন, কারোর পক্ষে ওই জায়গাটা দখল করাটা সম্ভব হয়নি। ব্যাপারটা বোঝো কি বললাম। তাহলে সেই লরেন্স সব বুঝে কিন্তু এই পলিসিটা নিয়েছিলেন, মাস্টারলি ইনঅ্যাক্টিভিটি বা নন ইন্টারফেয়ারেন্স। লরেন্সের পরেই আসছে লর্ড মেও। এই নিচের ছবিটা দেখো, লোকটাকে এইরকমই দেখতে, অ্যাকচুয়ালি কোনো ভুলভাল লোকের ছবি নেই এখানে, কোনো ভুলভাল লোকের ছবি নেই। ছবি দেখে কাম কি, ছবি দেখে কাম এটাই, এই পিকচারটা মনে রাখলে অনেক সময় লেখাগুলোও মনে রাখতে পারবে, সেই জন্যই দেওয়া। তো মেয়র সময়কালটা 1869 থেকে 72 পর্যন্ত। ওপেনিং অফ দি রাজকোট কলেজ ইন কাথিয়াবাড়, গুজরাটের কাথিয়াবাড় রাজকোট কলেজ, আর মেয়ো কলেজ এট আজমির ফর পলিটিক্যাল ট্রেনিং অফ ইন্ডিয়ান প্রিন্সেস, ফর পলিটিক্যাল ট্রেনিং অফ ইন্ডিয়ান প্রিন্সেস। আর কি করলো, এস্টাবলিশমেন্ট অফ
Statistical Survey of India. That's very important. Statistical Survey of India. আর কি করলেন? Establishment of the Department of Agriculture and Commerce. Department of Agriculture and Commerce. এছাড়া যেটা করেছিলেন উনি, ইন্ট্রোডাকশন অফ স্টেট রেলওয়েজ, তার মানে বিগিনিং অফ সিস্টেম অফ স্টেট রেলওয়েজ, এই কাজটা উনি করেছিলেন। এছাড়া মেও সম্পর্কে একটা তাৎপর্যপূর্ণ ব্যাপার হচ্ছে যে 1872-তে he was the only viceroy to be murdered in office. মানে একজন আফগান কনভিক্ট কর্তৃক তিনি মারা গিয়েছিলেন কোথায় না আন্দামান, আন্দামান নিকোবর সেই দ্বীপপুঞ্জে উনি গিয়েছিলেন, সেখানে গিয়ে তিনি মার্ডার হয়েছিলেন অন ডিউটি, এবং ভাইসরয় হিসেবে তিনি মার্ডার হয়েছিলেন। এইভাবে আসবে যে একমাত্র ভাইসরয় টু বি মার্ডার ইন অফিস, তাহলে অ্যান্সার বলবে লর্ড মেও। বুঝতে পারলে সবাই কি বললাম? প্রত্যেকে আন্ডারস্ট্যান্ড? লর্ড নর্থব্রুক, নট নেসেসারি, সালগুলো আমি বারবার বলছি, এটা একটা বিচিত্র সাল। এই সাল ভারতবর্ষে কোনোদিন আসেনি, আর আসবেও না। সরি ফর দ্যাট স্পেলিং মিস্টেক। ঠিক আছে, তো নর্থব্রুকের সময়কাল 1872 থেকে 76, এটা হবে না। হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে যে ভিজিট অফ প্রিন্স অফ ওয়েলস ইন 1875, তার আমলে ভারতবর্ষে প্রিন্স অফ ওয়েলস তিনি আসছেন। আর কি হচ্ছে না, গায়কোয়াড় অফ বরোদা, গায়কোয়াড় যে বরোদা অঞ্চলের 1875-এ হয়েছিল, তার ট্রায়াল মানে হচ্ছে বিচার। তার সময়কালে সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে কুকা মুভমেন্ট ইন পাঞ্জাব। কুকা হচ্ছে একটা রিলিজিয়াস রিফর্মস মুভমেন্ট। পরবর্তীকালে এটা কিন্তু একটা শিখ সার্বভৌমত্বের লড়াই হয়ে যায়। কুকা একটা পাঞ্জাবের একটা জাতি, উপজাতি। সেই কুকাদের এই মুভমেন্টটা হয়েছিল 1872-তে। এই কুকা মুভমেন্ট 1872-তে হয়েছিল। 1872 হলো। তাহলে দেখো আমি কি বলছি, কোথা থেকে শুরু করলাম আজকে? ক্যানিং থেকে শুরু করে নর্থব্রুক। এর পরের দুজন বলবো না, তিনজন, এর পরের তিনজন ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কিরকম দেখো, প্রথম কথা হচ্ছে লর্ড লিটন। সাজেশন দিয়েই দিচ্ছি তোমাদের, এই লিটন। তারপরেই আসছে রিপন, এন্ড তারপরেই আসছে লর্ড ডাফরিন। লর্ড ডাফরিন, দয়া করে এই তিনজন সম্পর্কে একটু তোমরা ভালো করে পড়ো। It is very useful for prelims and mains. লিটন, রিপন, ডাফরিন পাপা মনে রাখবে, কে কার পরে আসছে, কে কার পরে যাচ্ছে, এইগুলো মনে রাখবে। যা লিটন 76 থেকে 1880। তো ব্যাপারটা হচ্ছে যে এই সময়টা একটা দুর্ভিক্ষ হচ্ছে, দুর্ভিক্ষ কমিশন, যেমন ধরো রিচার্ড স্ট্র্যাচের নেতৃত্বে, যেটাকে স্ট্র্যাচে কমিশন বলা হয়। পরীক্ষায় আসবে যে এই লর্ড লিটনের সময়কালে যে স্ট্র্যাচে কমিশন যেটা হয়েছিল, সেই স্ট্র্যাচে কমিশনটা কিসের উপর বলেছিল? বলবে যে ফেমিন, দুর্ভিক্ষের উপর। দুর্ভিক্ষ, ফেমিন মানে দুর্ভিক্ষ। লর্ড লিটনকে বলা হয় মোস্ট আনপপুলার ভাইসরয়, মোস্ট আনপপুলার ভাইসরয়, বা লিটনকে বলা হয় গোল্ডেন ফেলিওর, সোনালী ব্যর্থতা, গোল্ডেন ফেলিওর, বা আনপপুলার ভাইসরয় বলা হয় লিটনকে। প্লিজ এই নামগুলো একটু দয়া করে মনে রাখবে, কেননা এই নামগুলো পরীক্ষার সময় আসবে।
রয়্যাল টাইটেলস অ্যাক্ট 1876 এ রয়্যাল টাইটেলস অ্যাক্ট কুইন ভিক্টোরিয়া অ্যাজিউম দ্য টাইটেল কাইজার-ই-হিন্দ বা কুইন এমপ্রেস অফ ইন্ডিয়া। কুইন এমপ্রেস অফ ইন্ডিয়া। এছাড়া ভার্নাকুলার প্রেস অ্যাক্ট 1878, ভার্নাকুলার প্রেস অ্যাক্ট, দেশীয় সংবাদপত্র আইন, সংবাদপত্রের বাক স্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছিল। আর্মস অ্যাক্ট, আর্মস অ্যাক্ট, অস্ত্র আইন 1878। এবং এই দুটো জিনিস হচ্ছে প্রতিক্রিয়াশীল আইন, প্রতিক্রিয়াশীল, প্রতিক্রিয়াশীল বলা হয়, রিঅ্যাকশনারি। কি বললাম কথাটা? রিঅ্যাকশনারি, রিঅ্যাকশনারি এগুলো। ভার্নাকুলার প্রেস অ্যাক্ট, আর্মস অ্যাক্ট। এছাড়া তার সময় দ্বিতীয় আফগান যুদ্ধ হচ্ছে 1878 থেকে 80 মধ্যে, দ্বিতীয় আফগান যুদ্ধ। দ্যাটস ইট, আর কিচ্ছু করার দরকার নেই। বলো। স্যার বলছিলাম কি ওই নাট্যবিনা নিয়ন্ত্রণের কি ওই তার আগে নটরোগের শোনা হয়েছিল? বুঝলাম না। নাট্যবিনা নিয়ন্ত্রণ আইন, হ্যাঁ ওটা কি তার আগে হয়েছে? ওটাও তো 76 এ হয়েছিল। হ্যাঁ, ওটা তুমি রাখতে পারো। নাট্যাভিনয়ের নিয়ন্ত্রণ আইন, তুমি ড্রামাটিক পারফরমেন্স অ্যাক্ট যেটাকে বলা হয় সেটাকেও রাখতে পারো, কোনো অসুবিধা নেই। ওটা কার সময় হয়েছিল স্যার? লিটনের সময় বলবে। 1876 তো, ড্রামাটিক পারফরমেন্স অ্যাক্ট। এটা খুব ইজি ব্যাপার বলে আমি এখানে রাখিনি, কারণ এটা ইজি অ্যাভেলেবল সোর্স, পারফরমেন্স অ্যাক্ট। আরেকটা হয়েছিল কি জানো তো, বলো তো দেখি, যে এস এন ব্যানার্জি একটা অর্গানাইজেশন প্রতিষ্ঠা করেছিল না 1876 এ, কি নাম? ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন। ইন্ডিয়ান ভারত সভা স্যার। হ্যাঁ, দিইনি আমি, কারণ এগুলো ইজি অ্যাভেলেবল সোর্স, এগুলো যে কোনো বইতে বা যে কোনো জায়গায় তোমরা পেয়ে যাবে, ইজি অ্যাভেলেবল সোর্স। তবে ড্রামাটিক পারফরমেন্স অ্যাক্টের থেকেও মারাত্মক প্রতিক্রিয়াশীল বা রিঅ্যাকশনারি কিন্তু এই দুটো আরো ভয়ঙ্কর, যেটা ইন্ডিয়ান ন্যাশনালিজম বা ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস সেটআপের ক্ষেত্রে একটা বিরাট পরিমণ্ডল কিন্তু তৈরি করেছিল লিটনের সময়কাল। ওই জন্য তো প্রথমে লিখলাম আমি যে মোস্ট আনপপুলার ভাইসরয় বলা হয় বা গোল্ডেন ফেলিওর বলা হচ্ছে, গোল্ডেন ফেলিওর কথাটা বলা হচ্ছে। কেন তুমি এতক্ষণ ধরে যা দেখলে তাতে মনে হয় ওনার পপুলারিটি থাকলো? সেটাই আমি বলছি, সেটাই আমি বলছি। স্যার আর্মস অ্যাক্টের বিষয়ে ছোটবেলায় খুব বেশি পড়েছি বলে মনে পড়ে না, একটু বলবেন? মানে মানে এটার একটু লিংক করতে সুবিধা হয়। কিছুই না, বিষয়টা হচ্ছে যে ম্যাজিস্ট্রেটের নির্দেশ অনুসারে যে কোনো সাধারণ মানুষের অস্ত্র রাখাটা একদম বেআইনি, সে তাকে লাইসেন্স দেওয়াটাও পর্যন্ত নিষিদ্ধকরণ হয়েছিল আর্মস অ্যাক্টের মারফত। হ্যাঁ, মানে মানুষ তার নিজের প্রয়োজনের তাগিদে লাইসেন্স থাকলেও তার কোনো অস্ত্র ব্যবহারের কোনো ক্ষমতা বা রাইট কিন্তু সেই সময় ছিল না, সেই স্বাধীনতাটাও হরণ করে নেওয়া হয়েছিল লিটনে। এই হচ্ছে লিটন করেছিলেন আর কি এই কাজগুলো। এবার দেখো তো ছোটবেলায় যা পড়েছো তার সাথে মেলাতে পারলে কিনা। মেলাতে পারলে? হ্যাঁ স্যার, ঠিক আছে। আর কি অসুবিধা বলো? আর কোনো জিজ্ঞাসা কারুর? নিজেরাই প্যানেল বানাই, মানে আরেকটা জিনিস আছে, কেউ বলতে পারবে আরেকটা জিনিস কি? ঠিক আছে, লিটনের সময় আরেকটা ঘটনা আছে, স্যার সিভিল ঘটনাটা সার্ভিস, বলো। সিভিল সার্ভিস কি করেছিল? ওই তো 21 থেকে 19-এ করে দেওয়া হয়েছিল মনে হয়। ব্যাস, থ্যাংক ইউ ভেরি মাচ। যে আইসিএস এর যে ইন্ডিয়ানদের যে এজ লিমিট, যে এজ লিমিটটা লোয়ারিং করেছিল ফ্রম 21 থেকে 19-এ নিয়ে এসেছিল।
সেটা নিয়েই তো প্রতিবাদ হয়েছিল, তো এই সেলসের জন্য আমার একজন বিরাট প্রতিবাদ দেখা একজন যাচ্ছে। ইন্ডিয়ান senior আমার অ্যাসোসিয়েশনে তো, প্রচুর তর্ক বিতর্ক করেছে এস এন ব্যানার্জি, আচ্ছা, যে ভারতবর্ষের মতো একটা জায়গায় যেখানে পরিকাঠামোই নেই সিভিল সার্ভিস প্রিপারেশনে, সেখানে ওরা বিদেশের বা বিলেতের ছেলে মেয়েদের সাথে কি করে পারবে, আবার বয়স আরো কমিয়ে দিয়েছে। তার মানেটা কি? হিংসা যেন তেন প্রকারে, যে যাতে ভারতীয়রা আইসিএস পদে না যেতে পারে, তার জন্য কিন্তু লিটনের সময়কালে এই জিনিসগুলো করা হয়েছিল 21 থেকে 19, এক ধরনের বঞ্চনামূলক আইন আর কি, এক ধরনের। ব্যক্তিগত কিছু সমস্যা আছে। তাহলে লিটনের সময় মোটামুটি মনে রাখবে এই অ্যাক্টিভিটি গুলো ইজ ভেরি ইম্পর্টেন্ট, একটু খুব ভালো করে পড়ে যাবে সুন্দর করে। লর্ড রিপন, রিপন ঠিক তার উল্টো। রিপন যে আছেন তাকে বলা হয় মোস্ট পপুলার ভাইসরয় ইন ইন্ডিয়া। কেননা আমার সঙ্গে মানে, মোস্ট পপুলার ভাইসরয় ইন ইন্ডিয়া, টপ থেকে মোস্ট পপুলার, মানে ভারতবাসীর সুবিধা বা ভারত বন্ধু তাকে বলা যেতে পারে। কেন? রিপিল অফ দি ভার্নাকুলার প্রেস অ্যাক্ট 1882, রিপিল অফ দি ভার্নাকুলার প্রেস অ্যাক্ট 1882 করেছিল। লেবার কন্ডিশনদের আরো বেটার ইমপ্রুভমেন্টের জন্য ফার্স্ট ফ্যাক্টরি অ্যাক্ট 1881 এ কনস্টিটিউশন অফ আ ফিনান্সিয়াল ডিসেন্ট্রালাইজেশনটা হয়েছিল, যাতে অর্থনৈতিক বিভাগটাকে আরো সুন্দর করে দুর্নীতি মুক্ত রাখা যায়। গভর্নমেন্ট রেজলিউশন অন লোকাল সেলফ গভর্নমেন্ট 1882 তে। এই জন্য দেখবে ওনাকে বলা হয় ফাদার অফ লোকাল সেলফ গভর্নমেন্ট। ফাদার অফ লোকাল সেলফ গভর্নমেন্ট বলা হয়। এছাড়া ইন্ডিয়ান এডুকেশন কমিশন, যেটা ফার্স্ট ইন্ডিয়ান এডুকেশন কমিশন, তাদের মধ্যে কেউ বলতে পারবে 1919 সালে হান্টার কমিশন এর মানেটা কি ছিল? জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের জন্য। জালিয়ানওয়ালা হত্যাকাণ্ডের জন্য। আচ্ছা চন্দ্রিমা, একটা কথা বলো, এই হান্টার কমিশন তো অফিসিয়াল তো? না এই বেটা, হান্টার কমিশন না, একটা অফিসিয়াল। বললি কেন আনঅফিসিয়াল না? আর এটা হচ্ছে একবার আপনি বলেছিলেন যে আর একটা কংগ্রেস সভা তৈরি করেছিল জালিয়ানওয়ালাবাগের জন্য, ওটা আনঅফিসিয়াল ছিল। ভুলে গেছে রে সন্দীপ স্যার, যাহা পড়াইলেন তাহাই ভুলিয়া গেল। বলুন, আরে কোন নেহেরু কমিশন? মতিলাল নেহেরু বলেছিলাম না? নেহেরু কমিশন। না রে, মতিলাল নেহেরু বলতে জওহরলাল বললে আমার নাম নিচ্ছিস চন্দ্রিমা, এইসব বলবে ওপর থেকে। ওই জন্য এটা হচ্ছে আনঅফিসিয়াল, বলতে হবে নেহেরু কমিশন, মতিলাল নেহেরু কমিশন। আন্ডারস্ট্যান্ড সবাই? কি বুঝলে? দুটো হান্টার কমিশন, খেয়াল রাখবে। আর ফার্স্ট ইন্ডিয়ান এডুকেশন কমিশন কিন্তু এই হান্টার কমিশন, যেটা 1882 তে লর্ড রিপনের সময়কালে হচ্ছে। আর একটা হচ্ছে ইলবার্ট বিল কন্ট্রোভার্সি। ইলবার্ট বিল কন্ট্রোভার্সি এটাও কিন্তু তার সময়কালে হচ্ছে। ইলবার্ট বিল কন্ট্রোভার্সি, একটা বিল পাস হয়েছিল তোমার, যেটা সেই বিলটা ফ্রেম বাই ল মেম্বার অফ ভাইসরয় কাউন্সিল সাহেব সিপি ইলবার্ট আর কি, যেটা অ্যাবলিশ করেছিল জুডিশিয়াল ডিসকোয়ালিফিকেশন বেসড অন রেস, অর্থাৎ যে কোনো কাস্ট বা রেসের নিরিখে কোয়ালিফিকেশনে কোনো রকম জাজমেন্ট হবে না জুডিশিয়াল ক্ষেত্রে। তো এই এগেইনস্টে অনেক আন্দোলন করে ইউরোপীয়রা, হ্যাঁ ভারতীয়রা কেন জুডিশিয়ালের ব্যাপারে আসবে। পরবর্তীকালে এটা উইথড্র করে নেওয়া হয়েছিল। তো মনে রাখবে এই জিনিসগুলো যেগুলো আমি এক্ষুনি পড়ালাম, সেই জিনিসগুলো খুব ভালো করে মনে রাখবে। ফাদার অফ লোকাল সেলফ গভর্নমেন্ট তাকে বলা হচ্ছে, কথাগুলো বলছি। মোস্ট পপুলার ভাইসরয়, ওনার একটা কথা আছে, সুন্দর একটা কথা আছে রিপনের, বলছে যে জাজ মি বাই মাই ওয়ার্কস and not by my words. I repeat, judge me by my works and not by my words. যে আমাকে জাজ করো আমার কাজের নিরিখে, কিন্তু আমার কথার নিরিখে না। তো এই সুন্দর কথাটা কে বলেছিলেন? বলবে লর্ড রিপন বলেছিলেন, লর্ড ডাফরিন।
ডাফরিনের সময়কালে 1884 থেকে 1888 পর্যন্ত ডাফরিনের সময়কাল, লর্ড ডাফরিন। তো এটা নিশ্চয়ই বলার অপেক্ষা রাখে না যে তার সময়কালে এস্টাবলিশমেন্ট অফ দি ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, ভারতের জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা হচ্ছে 1885 সালে, এবং থার্ড বার্মিজ অ্যাংলো বার্মিজ ওয়ার 1885 থেকে 86 এর মধ্যে হচ্ছে থার্ড বার্মিজ ওয়ার হচ্ছে। আচ্ছা, একটা কথা বলো তো দেখি, থার্ড বার্মিজ ওয়ার যে হচ্ছে, বলা যেতে পারে যে বার্মা ওয়াজ annexed by British in 1885, এটা বলা যেতে পারে, হ্যাঁ কি না? বলা যেতে পারে না পারে না? ভাবছে বলো সবাই, বলা যাবে? আচ্ছা, আমাকে তাহলে বলো তো কোন ইয়ারে বার্মা ওয়াজ সেপারেটেড ফ্রম ইন্ডিয়া? কোন ইয়ারে হচ্ছে বার্মা ওয়াজ সেপারেটেড ফ্রম ইন্ডিয়া? ইয়ারটা বলো। 1937। কোন আইনে এটা আলোচনা করা হয়েছিল? কোন আইনে লিখলাম? 1935 গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট, রাইট? আর ডাফরিন ভারতের জাতীয় কংগ্রেসকে কি বলেছিল? মাইক্রোস্কোপিক মাইনরিটি। মাইক্রোস্কোপিক মাইনরিটি। ওকে, ভেরি গুড, ভেরি গুড। একটা কোশ্চেন আছে, কোশ্চেনটা না দিলে তোমাদের মাথা কাজ করবে না। এটা হচ্ছে the last major extension of British Indian territory took place during the time of, অ্যান্সার কি হবে? এটা বিসিএস এ এসছে অনেকবার। চন্দ্রিমা বলো তো দেখি কোশ্চেনটার মানেটা কি? দ্য লাস্ট মেজর এক্সটেনশন অফ ব্রিটিশ ইন্ডিয়ান টেরিটরি টুক প্লেস ডিউরিং দি টাইম অফ, মানেটা কি? পারবে? স্যার কার রাজ্যে তখন কে ইনচার্জ ছিল সেই টাইমে? হ্যাঁ, তার সময় দ্য লাস্ট মেজর এক্সটেনশন অফ ব্রিটিশ ইন্ডিয়ান টেরিটরি মানে হচ্ছে ব্রিটিশ সাম্রাজ্যর যে বিস্তারটা, এটা লাস্ট কোন জায়গা পর্যন্ত ছড়িয়ে যায়? বাদিকে কি লেখালাম আমি? থার্ড বার্মিজ ওয়ারের নিচে আমার হ্যান্ডরিটেনে কি লেখা আছে? বার্মা স্যার। হ্যাঁ, কত সালে? 1885। তাহলে যদি বলে কার টাইমে, বলবে পরিষ্কার লর্ড ডাফরিন, কারণ বার্মার পর ব্রিটিশ আর তো কোন রকম কিছু করেনি। তিব্বতে চেষ্টা করেছিল লর্ড কার্জন, কিন্তু ব্যর্থ হন লর্ড কার্জন। আসছি আমি লর্ড কার্জনের টাইমে। তাহলে শুধু আমি, আমার কাজ শুধু যে পড়াচ্ছি তা না, পড়ানোর পাশাপাশি কোশ্চেন আমি বলে দিচ্ছি যে দেখো যা পড়লে তার সাথে কিন্তু এই ধরনের কোশ্চেন কিন্তু আসবে। কোশ্চেন চর্চা করবে, কোশ্চেন চর্চা করাটা খুব দরকার, শুধু পড়লে হবে না, ইনফরমেশন নিলে হবে না। লর্ড ল্যান্সডাউন
এই ভদ্রলোক 1888 থেকে 94 পর্যন্ত ফ্যাক্টরি অ্যাক্ট, ক্যাটেগরাইজেশন অফ সিভিল সার্ভিস করছে, ভাগ করে দিল সাবঅর্ডিনেট, প্রভিন্সিয়াল এবং ইম্পেরিয়াল হিসেবে। ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট 1892, Durand Commission to define the Durand line between India and Afghanistan, now between Pakistan and Afghanistan, Durand line, the Duranদের নেতৃত্বে। লর্ড ডাউন্সের সময়কালে, ল্যান্স ডাউনের সময়কালে এই ঘটনাগুলো ঘটছে। মাচ ইম্পর্টেন্ট পয়েন্ট ইজ this is the achievement of Indian National Congress. ভারতের জাতীয় কংগ্রেস তার যে মডারেট, বিশেষ করে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস বলতে শুড বি মেনশন মডারেট। মডারেটদের সবকিছু কি বাজে? না, মডারেটের যে অ্যাচিভমেন্টটা মডারেটরা করেছিল, যে অ্যাচিভমেন্টটা সেটা হচ্ছে যে এইটা, অর্থাৎ ইন্ডিয়ানদের ব্রিটিশদের ল মেম্বারে ইনক্লুড করা ইন্ডিয়ান কাউন্সিলস অ্যাক্টের মাধ্যমে 1892। দিস ইজ দ্য মেজর অ্যাচিভমেন্ট অর পজিটিভ অ্যাচিভমেন্ট অফ দি মডারেটস। নরমপন্থীদের এটা বিরাট অবদান। নরমপন্থী মানেই ওদের কোনো কাজধাম কিছু ছিল না, ওদেরকে ছোট নজরে দেখতে যাবে না, তোমরা আন্ডার এস্টিমেট করা উচিত না। মডারেটদের দিস ইজ দ্য গ্রেটেস্ট অ্যাচিভমেন্ট, সেটা হচ্ছে ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট 1892, যেটা লর্ড ল্যান্সডাউনের সময়কালে হয়েছিল। লর্ড এলগিন সেকেন্ড, 1 পড়েছো, সেকেন্ড বেশি পড়তে হবে না একদম। তার সময়কালে অ্যাসাসিনেশন যেটা হয়েছিল চাপেকার ব্রাদার্স 1897-এ, বিষ্ণু হরি, বালকৃষ্ণ হরি, তো এই সমস্ত যে চাপেকার ব্রাদার যারা রয়েছেন তারা এই হত্যাটা কাকে করেছিল? চাপেকার ব্রাদার্স। পারবে বলতে? কেউ বলো। চুপ করে আছে, শুনতে পাচ্ছ আমার কথা? Yes. চাপেকার ব্রাদার্স হত্যা করেছিল কাকে? চন্দ্রিমা? আয়ার। হ্যাঁ, র্যান্ড এন্ড আয়াস্ট। র্যান্ড এন্ড আয়াস্ট লেক কমিশনার ছিলেন তো, র্যান্ড এন্ড আয়াস্ট তাকে হত্যাকাণ্ডটা করেছিল, তাকে মেরেছিলেন। কথা হচ্ছে দিস ইজ দ্য ফার্স্ট পলিটিক্যাল মার্ডার ইন ইন্ডিয়ান হিস্ট্রি। তাহলে ফার্স্ট পলিটিক্যাল মার্ডার ইন মডার্ন ইন্ডিয়ান হিস্ট্রি এইটা, লর্ড এলগিন 2, যার সময় চাপেকার ব্রাদার্স খুন করলেন র্যান্ড এবং আয়াস্টকে। নেক্সট, ভীষণ কন্ট্রোভার্সিয়াল একটা ফিগার তোমাদের পড়াবো, সেটা হচ্ছে লর্ড কার্জন। 1899 থেকে 1905, 1899 থেকে 1905 বললাম আমি, খেয়াল করবে। অ্যাপয়েন্টমেন্ট অফ আ পুলিশ কমিশন, 1902 সালে পুলিশ কমিশন অ্যাপয়েন্টমেন্ট করেছিল আন্ডার স্যার অ্যান্ড্রু ফ্রেজার টু রিভিউ পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন। ইউনিভার্সিটিজ কমিশন 1902 সালে হলো পাসিং দ্য ইন্ডিয়ান ইউনিভার্সিটিজ অ্যাক্ট 1904 সালে, ইন্ডিয়ান ইউনিভার্সিটিজ অ্যাক্ট
এছাড়া এস্টাবলিশমেন্ট অফ দি ডিপার্টমেন্ট অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, ক্যালকাটা কর্পোরেশন অ্যাক্ট 1899, যেটা মানে which provided for reduction of elected members. Ancient Monuments Preservation Act 1904 সালে, Ancient Monuments Preservation Act 1904 সালে তিনি করেছিলেন। এবং দেখবে এটা করেছে বলেই কিন্তু ক্যালকাটা ভিক্টোরিয়া মেমোরিয়াল was built by Lord Curzon. ভিক্টোরিয়া হয়তো তোমরা গেছো ঘুরতে, কলকাতা ভিক্টোরিয়া মেমোরিয়াল হল সেটা প্রতিষ্ঠা করেছিলেন কিন্তু লর্ড কার্জনের সময় প্রতিষ্ঠা হয়েছিল, এটা খেয়াল রাখবে। এছাড়া পার্টিশন অফ বেঙ্গল, বাংলাকে বিভক্তকরণের একটা চক্রান্ত করেছিলেন উনি, মারাত্মক চক্রান্ত উনি করেছিলেন। এছাড়া ইয়ং হাজবেন্ডস মিশন টু টিবেট, তার আগে কার্জন কিচনার কন্ট্রোভার্সি, কার্জন কিচনার কন্ট্রোভার্সি, দুজনের মধ্যে তর্ক হয়েছিল। সেই তর্কের নিরিখে কিন্তু অ্যাকচুয়ালি এটার কোনো সমাধান সূত্র বের করতে কেউই পারেনি। আর যে ঘটনাটা ঘটেছে সেটা লাস্টে বললাম আমি, যে ইয়ং হাজবেন্ডস মিশন। তোমাদের মধ্যে কেউ আমাকে বলতে পারবে ইয়ং হাজবেন্ড মিশনটা কি? প্লিজ কেউ বলো, ইয়ং হাজবেন্ড মিশনটা কি বলো তো দেখি। এতজন ক্লাস করছো, কেউ বলতে পারবে না? বলো। টিবেটে কি ওই ব্রিটিশরা দখল মানে ইনভেড করেছিল? আর একজন কি বলছিলে? আরেকজন কি বলছিলে বলো? বাবা, এতজন ছেলে মেয়ে কেউ কিছু বলতে পারছে না? চন্দ্রিমা, আদার্স? হ্যালো, শুনতে পাচ্ছ? ওই ব্রিটিশ টিবেটে ইনভেড করেছিল। হ্যাঁ, টিবেটে রেড তো অবশ্যই করেছিল 1904 সালে। তিব্বত যে অ্যাকচুয়ালি রেড করেছিল এবং লাসা চুক্তি হয়েছিল, লাসা ট্রিটি হয়েছিল। এবং কথাটা হচ্ছে যে এই কার্জনের তিব্বত নীতি যেটা ছিল, তিব্বত নীতি দখল করার যে পরিকল্পনা ছিল, সেটা মধ্য এশিয়া ব্রিটিশ সাম্রাজ্যবাদের একটা শেষ ধাপ বলতে পারো। মানে দ্য টিবেট পলিসি অফ লর্ড কার্জন ওয়াজ দ্য লাস্ট বোল্ট in the coffin of British imperialism in Central Asia. এটা একটু কেয়ারফুলি নোটেড, এটা একটু খেয়াল রাখবে তোমরা। এছাড়া দেখবে এই লর্ড কার্জন ঢাকার নবাব সলিমুল্লাহকে বলেছিলেন যে I am giving you a Muslim state. I am giving you a Muslim state. এটা একটু খেয়াল রাখবে। তাছাড়া দেখবে লর্ড কার্জন একটা বই লিখেছিলেন, সেই বইটার নাম হচ্ছে দি পার্টিশন অফ বেঙ্গল। বইটার নামই তাই।
দি পার্টিশন অফ বেঙ্গল, এটা কিন্তু বইটার নাম। ওকে, বইটার নামই কিন্তু পার্টিশন অফ বেঙ্গল, এটা একটু খেয়াল রাখবে। এছাড়া দেখবে আরো অনেক কিছু উনি করেছিলেন, কম বেশি প্রচুর। তার মধ্যে বলতে পারো যে গ্রেটার মাইলেজ অফ রেলওয়ে লাইন, গ্রেটার মাইলেজ অফ রেলওয়ে লাইন, বা ধরো রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড যেটা আরআরবি বলা হয়, এই সমস্ত কিছু ক্রিয়েটেড বাই হিম। এই পুরোটা কিন্তু রেলওয়ে বোর্ড বলতে পারো, যেটা আরআরবির আর্লি ভার্সন, সেটা তিনি কিন্তু প্রতিষ্ঠা করেছিলেন। ওকে, তাছাড়া দেখবে পুসা যে এগ্রিকালচারাল রিসার্চ ইনস্টিটিউট, পুসা নিউ দিল্লি, সেটাও কিন্তু এস্টাবলিশ করেছিলেন লর্ড কার্জন। অনেক কিছু করেছিল। 1904-এ আরেকটা ঘটনা ঘটেছিল উনি, সেটা হচ্ছে অফিসিয়াল সিক্রেট অ্যাক্ট। অফিসিয়াল সিক্রেট অ্যাক্ট, এটা কিন্তু উনি চালু করেছিলেন। নেক্সট, মিন্টো 2, পপুলারাইজেশন অফ অ্যান্টি পার্টিশন অ্যান্ড স্বদেশী মুভমেন্ট। মিন্টো 2 এর সময়কালে হয়েছিল 1905 থেকে 1910। এছাড়া 1907 সালে সুরাটে কংগ্রেস স্প্লিট হচ্ছে, তোমরা জানো। তাছাড়া মুসলিম লীগ প্রতিষ্ঠা হয়েছিল আগা খানের নেতৃত্বে 1906 সালে। স্যার বলো। স্যার বঙ্গভঙ্গটা তাহলে কোন টাইমে হয়েছিল? তো শুরু হয়েছিল ইসের সময়, কার্জনের সময়কালে, লর্ড কার্জনের সময় বঙ্গভঙ্গ। কেননা দেখবে অ্যানাউন্সমেন্টটাও তো কার্জন করেছিল না, অ্যানাউন্সমেন্টটা। আর শেষ হয়েছিল কার সময় বলতে পারবে? হার্ডিঞ্জ সেকেন্ড, দ্বিতীয় হার্ডিঞ্জ। কারণ 1911 সালে উইথড্র হয়, 1911 সালে উইথড্র হয়। ওকে, ঠিক আছে। এবং দেখবে এই মিন্টো তোমার এক মিনিট, এই লর্ড মিন্টো 2, এই মিন্টো 2 এর সময়কালে দেখবে স্বদেশী মুভমেন্ট শুরু হচ্ছে, সুরাট স্প্লিট হচ্ছে। 1909 সালে মর্লে মিন্টো রিফর্মস অ্যাক্ট হচ্ছে, 1909। বলো। মর্লে মিন্টো রিফর্মস অ্যাক্ট হচ্ছে 1909 সালে। হ্যাঁ, এটা হচ্ছে ইন্ডিয়ান কাউন্সিলস অ্যাক্ট, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট না, কিন্তু একদম গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট বললে হবে না। তাছাড়া তিলক ওয়াজ সেন্টেন্স টু 6 ইয়ার্স রিগোরাস ইমপ্রিজনমেন্ট, এবং বাল গঙ্গাধর তিলককে মান্দালয় জেলে নিয়ে যাওয়া হচ্ছে, মান্দালয় জেলে। এটা একটু খেয়াল রাখবে, মান্দালয় জেলে। আর জাস্ট ঘটনা পরম্পরাগুলো তোমাদের রিকল করাচ্ছি, মানে একটু মনে করিয়ে দিচ্ছি মডার্ন হিস্ট্রি, ইন্ডিয়ান হিস্ট্রির যে ক্রোনোলজিটা। অবশ্যই মিন্টো 2 এর সেকেন্ড কালে যে ঘটনাগুলো ঘটছে সেগুলো পড়বে, পাশাপাশি আরো টুকটাক যে ঘটনাগুলো জাস্ট আমি মনে করিয়ে দিচ্ছি, লেখার দরকার নেই, বা এখানে আমি লিখছি না। যার জন্য তিলক যে মান্দালয় জেলে 6 বছরের জন্য চলে গিয়েছিলেন, তার সময়কালে হচ্ছে আর কি। ক্ষুদিরাম বোসের ফাঁসি হচ্ছে এই সময় 30শে এপ্রিল 1908 সালে। 1908, হ্যাং অফ ক্ষুদিরাম বোস। ক্ষুদিরাম বোসের ফাঁসি হয়ে যাচ্ছে। চলো, হার্ডিঞ্জ সেকেন্ড। হার্ডিঞ্জ 2 এর সেকেন্ড কালে 1910 থেকে 1916 সালের মধ্যে হয়েছে, এবং ক্রিয়েশন অফ বম্বে প্রেসিডেন্সি, মাদ্রাস এবং বম্বের মতো বেঙ্গল প্রেসিডেন্সিটাও ক্রিয়েট করা হয়েছিল 1911 সালে। সব থেকে গুরুত্বপূর্ণ, তার সময় ক্যাপিটাল ট্রান্সফার হয়ে গেল ক্যালকাটা টু দিল্লি 1911 সালে। এছাড়া মদন মোহন মালব্য, তিনি কিন্তু হিন্দু মহাসভা প্রতিষ্ঠা করলেন 1915 সালে।
তাছাড়া করোনেশন দরবার অফ কিং জর্জ ফিফথ হেল্ড দিল্লি 1911, এই ঘটনাগুলো কিন্তু ঘটছে কার সময় না হার্ডিঞ্জ টু এর সময়কালে। আবার দেখবে 1911 সালে আরেকটা ঘটনাও ঘটছে, এটা হচ্ছে যে বিহার এবং উড়িষ্যাও ক্রিয়েট হচ্ছে। বিহার এবং উড়িষ্যা স্টেট এটাও ক্রিয়েট করা হয়েছিল, বিহার এবং উড়িষ্যা স্টেট এটাও কিন্তু ক্রিয়েট করা হয়েছিল এই সময়। তো এইগুলো জাস্ট একটু তোমরা খেয়াল রাখবে। এছাড়া দেখবে 1912 সালে যেটা ঘটছে, 1912 সালে এই হার্ডিঞ্জের উপরেই কিন্তু চাঁদনি চকে দিল্লির রাসবিহারী বোসের নির্দেশে বসন্ত বিশ্বাস কিন্তু তাকে মার্ডার করার জন্য বোমা নিক্ষেপ করেছিল। এই 1915 সালে দেখবে মহাত্মা গান্ধী দেশে ফিরে আসছেন, এটাও কিন্তু তার সময়কালে ঘটছে। মহাত্মা গান্ধী দেশে ফিরে আসছেন, মানে এই ঘটনাটা কিন্তু তার সময়কালে ঘটছে, এটা একটু খেয়াল রাখবে তোমরা। তো এইভাবে পড়বে, দেখবে ইন্ডিয়ান হিস্ট্রিটা বিশেষ করে ফ্রিডম স্ট্রাগলটা কোনো ব্যাপারই না। তারপর দেখো লর্ড চেমসফোর্ড, তোমরা কি শুনতে পাচ্ছ আমার কথাগুলো? স্যার মিন্টো 2টা একবার দেখাবেন? এই যে স্যার আগেরটা হ্যাঁ বলো। মিন্টো 2 মিন্টো বাবা কোথায় গো? স্যার হার্ডিংস 2 এর সামনে ছিল স্যার। এক মিনিট বেশি করে দিলাম। এই যে দেখে নাও। স্যার ওকে স্যার। চেমসফোর্ড 1916 থেকে 1921 খুব ইম্পর্টেন্ট ঘটনাগুলো ঘটছে। কথাটা হচ্ছে যে অ্যানি বেসান্ট এবং তিলক উভয় কিন্তু 1916 সালে ফাউন্ডেশন অফ হোম রুল লীগ প্রতিষ্ঠা করেছিলেন। লখনৌ সেশন হচ্ছে, এবং এই লখনৌ সেশনে 1916 সালেই কিন্তু তিলক ওই কথাটা বলেছিলেন যে স্বরাজ ইজ মাই বার্থ রাইট এন্ড আই শ্যাল হ্যাভ ইট। স্বরাজ আমার জন্মগত অধিকার এবং আমি তা অর্জন করবই, এটা কিন্তু তিলক বলেছিলেন। কবে? এইটা পরীক্ষায় দেয় 1916 সালে। আর এই লখনৌ অধিবেশনে কিন্তু রিইউনিয়ন হচ্ছে জাতীয় কংগ্রেস এবং মুসলিম লীগের মধ্যে। তাছাড়া 1916 সালে কিন্তু কংগ্রেসের মধ্যে মডারেট এবং এক্সট্রিমিস্টদের মধ্যেও কিন্তু কোলাবোরেশন হচ্ছে। কংগ্রেসের যে দুটো উইং আছে, মডারেট এবং এক্সট্রিমিস্ট, তাদের মধ্যেও কিন্তু কম্বাইন হচ্ছে ব্যাপারটা, বাট উইথ দ্য হেল্প অফ অ্যানি বেসান্ট। ভেরি গুড। উইথ দ্য হেল্প অফ অ্যানি বেসান্ট। এবং এই অ্যানি বেসান্টকে বলা হচ্ছে মাদার অফ ইন্ডিয়ান ইকোনমিক ন্যাশনালিজম। মনে যেন থাকে। বাট এই মাদারের জায়গায় যদি বলে ফাদার, তাহলে অ্যান্সার হয়ে যাবে রমেশচন্দ্র দত্ত। আর.সি. দত্ত অ্যান্সার হয়ে গেল। কিভাবে ইনফরমেশন বেরোয় দেখলে তো? তার মানে মাদার অফ ইন্ডিয়ান ইকোনমিক ন্যাশনালিজম বলা হচ্ছে অ্যানি বেসান্টকে। ফাদার যদি বলে তাহলে বলবে আর.সি. দত্ত, রমেশচন্দ্র দত্ত বলা হচ্ছে। তো এইগুলো একটু খেয়াল রাখবে তোমরা। গান্ধীজি 1916 সালে গান্ধীজি সবরমতী আশ্রম ফাউন্ডেশন করছে। চম্পারণ সত্যাগ্রহ লঞ্চ হচ্ছে, শুরু না, লঞ্চ জাস্ট। বাট চম্পারণ সত্যাগ্রহের যে অফিসিয়াল ইয়ারটা, মানে যখন রাজকুমার শুক্লা তাকে ডাকলেন, সেটা কিন্তু হচ্ছে 1917 সালে।
খেদা সত্যাগ্রহ 1917 থেকে 18 মধ্যে হচ্ছে। আহমেদাবাদ মিল স্ট্রাইক 1918 সালে হচ্ছে। 16 সালে মন্টেগুটস ডিক্লারেশনটা হচ্ছে, অগাস্ট ডিক্লারেশন। সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে এইটা, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1919, যেটা হচ্ছে মন্টেগু চেমসফোর্ড মন্টফোর্ড অ্যাক্ট বলা হচ্ছে, মন্টেগু চেমসফোর্ড রিফর্মস অ্যাক্ট। বাট তোমরা জানো না যে রাওলাট অ্যাক্ট যেটা রয়েছে, এই অ্যাক্টের অরিজিনাল নাম হচ্ছে দি অ্যানার্কিক্যাল and revolutionary Reforms Act, the Anarchical and Revolutionary Reforms Act, এটা হচ্ছে পুরো নাম। মানে রাওলাট অ্যাক্টের কিন্তু এটা স্পেসিফিক্যালি ভীষণ পুরো মানে অরিজিনাল নাম, মানে অফিসিয়াল নাম, এবং এটাকে সমালোচনা করে বলা হচ্ছে ব্ল্যাক অ্যাক্ট, কালা কানুন, ব্ল্যাক অ্যাক্ট। এবং এর বিরুদ্ধে প্রতিবাদ হিসেবে নন কোঅপারেশন হচ্ছে, খিলাফত মুভমেন্ট হচ্ছে। তাহলে নন কোঅপারেশন এবং খিলাফত মুভমেন্ট শুরু হয়েছিল কার সময়? বলবে লর্ড চেমসফোর্ডের সময়কালে। এইটুকু যেন তোমাদের মনে থাকে, লর্ড চেমসফোর্ডের সময়কালে কিন্তু এই ঘটনাগুলো ঘটছে, নন কোঅপারেশন মুভমেন্ট এবং খিলাফত মুভমেন্ট, এই ঘটনাগুলো ঘটছে স্টার্টিংটা আর কি। এছাড়া ওমেন্স ইউনিভার্সিটি পুনেতে 1916 সালে হচ্ছে, স্যাডলার কমিশন 1917 সালে, যেটা হচ্ছে এডুকেশনাল রিফর্মস পলিসি। তিলক মারা যাচ্ছেন 1 আগস্ট 1920 সালে। এবং অ্যাপয়েন্টমেন্ট অফ এসপি সিনহা, অ্যাপয়েন্টমেন্ট অফ এসপি সিনহা as governor of Bihar, the first Indian to become as a governor post. ভারতীয় হিসেবে প্রথম গভর্নর হিসেবে রিক্রুট হলেন হচ্ছে এসপি সিনহা। কোথাকার গভর্নর? বলবে বিহারের গভর্নর, বিহারের গভর্নমেন্ট। এই পুরো ঘটনাগুলো কিন্তু মনে রাখবে লর্ড চেমসফোর্ডের সময়কালে হচ্ছে, খেয়ালগুলো রাখবে। এইগুলো দেখে নাও, প্রথম থেকে একটু দেখে নাও। আর ওই যে মেয়েদের ইউনিভার্সিটিটা বললাম, তার নাম হচ্ছে শ্রীমতী মাথুভাই ঠেকারে ওমেন্স ইউনিভার্সিটি, পুনে। সেটা করেছিল ধন্দকেশব কারভে, এই ফাউন্ডেশনটা করছে। স্যার এসপি সিনহা কত সালে? সালটা আমার এক্সাক্ট মনে নেই গো বাবা, সালটা মনে নেই, এক্সাক্ট কত সালে সেটা আমার মনে নেই। আচ্ছা ঠিক আছে। একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট এখানে আছে, একটা জিনিস, ঘটনা, যে 1916 সালে তোমার ওই যে মদন মোহন মালব্য, যেটা আগেই দেখালাম আমি, মদন মোহন মালব্যর কথা বললাম 1915 সালে। এই মদন মোহন মালব্য 1916 সালে কি হলো? এটা 1 মিনিট, দেখতে পাচ্ছ সবাই? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। কি হলো কেসটা? মনে হচ্ছে ভূতে ধরেছে, দাঁড়াও। ইয়েস, এটা বলছিলাম ঘটনাটা। কেউ বলতে পারবে 1916 সালে মদন মোহন মালব্য কি তৈরি করেছিলেন, কি এস্টাবলিশ করেছিল? কেউ বলো। হিন্দু মহাসভা দল। আরে সে তো 1915 সালে, 16 সালে কি করেছে? বিএইচইউ, হ্যাঁ, ফুল ফর্ম কি? বেনারস হিন্দু ইউনিভার্সিটি। থ্যাংক ইউ, ধন্যবাদ, থ্যাংক ইউ, ধন্যবাদ। বাংলাতেও বললাম 1916 সালে বেনারস হিন্দু ইউনিভার্সিটি, বিএইচইউ, কে করেছিল? N⁴G। মানেটা কেউ বলতে পারবে? N⁴G, চন্দ্রিমা?
যারা যারা ক্লাস করছো এখানে কি লিখলাম আমি? মদন মোহন মালব্য। তা না লিখে m⁴g মানেটা কি বলো তো দেখি কেউ? মহামান্য। মানে 4টে মদন মোহন মালব্য, তার টাইটেলটা হচ্ছে মহামান্য। কে দিয়েছিল মহামান্য টাইটেলটা? গিভেন বাই জি ফর গান্ধীজি। গান্ধীজি। কথাটা হচ্ছে কেন? কারণ মদন মোহন মালব্য ইনভাইটেড গান্ধীজি as a guest in an opening ceremony at BHU in 1916, and this is the first public appearance of Mahatma Gandhi. ওরে গান্ধীজিকে 16-18 সালে লোকে ডাকবে কি করে, লোকে চিনবে কি করে? বিফোর পাবলিক গান্ধীজির প্রথম অ্যাপিয়ারেন্স ঘটেছিল বিএইচইউর ওপেনিং সেরেমনি অনুষ্ঠানে। যাকে ইনভাইট করেছিল তিনি গান্ধীজি, যে করেছিলেন তিনি মদন মোহন মালব্য। মনে রাখবে এটা, এইভাবে পড়তে হয়, এভাবে না পড়লে কিন্তু অসুবিধা আছে। ক্লিয়ার এভরিবডি? হ্যাঁ স্যার। তো আজকে আমরা লর্ড চেমসফোর্ড পর্যন্তই থাক, আমাদের জীবনে খুব বেশি তাড়া নেই, ডোন্ট ওয়ারি, কোনো টেনশন নিও না। নেক্সট ডেতে আমি পুরোটাই কমপ্লিট করাবো। আর এই যে ঘটনাগুলো স্লাইডের ইনফরমেশন ছাড়াও যে আমি আরো অনেক কিছু তোমাদের বলছি, লিখে নিচ্ছি বা তোমরাও বলছো, সেগুলো নলেজে রাখবে। তার থেকেও বড় কথা হচ্ছে এইটা, আমি একটা কোশ্চেন দেবো তোমাদের, কোশ্চেনটা সলভ করবে। ফাঁকা ময়দান পেলে আমি সেখানে কোশ্চেনটা দেবো। এই পেয়েছি ফাঁকা ময়দান। ফাঁকা ময়দান, ময়দান বললাম, হ্যাঁ আচ্ছা এই দেখ। ধরা যাক এবারে বিসিএস পিলিতে অনেকবার দিয়েছে, তোমাদেরও দিচ্ছি আমি। কোশ্চেন নাম্বার 1, কোশ্চেনটা হচ্ছে এইটা, মনফোর্ড অ্যাক্ট 1919 ইজ। রাইট অ্যান্সারটা কি হবে? গভর্নমেন্ট অফ স্যার। ইন্ডিয়া। কাউন্সিল অ্যাক্ট, স্যার ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট। ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট। সবাই বলো, যে কজন Government of ক্লাস India করছো, যে কজন ইন্ডিয়ান ক্লাস কাউন্সিল ডি অ্যান্সারটা ডি। ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট। বাকিরা বলো, মিউ মিউ করে থেকো না, বাকিরা এতজন ক্লাস করছো, প্রত্যেকে রেসপন্স করো। কি হবে? ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট। ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট। ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট। কেন যদি বলি, কেন কেন? দেখ তোরা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট। এখন অ্যান্সার চেঞ্জ করলে হবে না। ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট ICA 1861, 1892 আর 1909, এটা হচ্ছে মরলে মিন্টো রিফর্মস অ্যাক্ট। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট। আচ্ছা, ব্যাকগ্রাউন্ড মিউজিকটা একটু বন্ধ করো, মিউট করো প্লিজ, কেউ মিউট করো, থ্যাংক ইউ।
গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট বিষয়টা দেখো। এটা হয়েছিল কবে কবে? 1858, 1919, 1935। মাথায় ঢুকলো? তো তোরা 1919টা মন্টেগু চেমসফোর্ড, যেটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার সদস্য মন্টেগু, কি করে তোরা ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট বলছিস বলতো দেখি? অ্যান্সারটা তো জিরো হয়ে গেল। এবার বল রাইট অ্যান্সারটা কি রাউলেট আছে? অ্যাক্ট। আবার বলো রাউলাট অ্যাক্ট। রাউলাট অ্যাক্টের আসল নাম আমি কি পড়ালাম? দি অ্যানার্কিক্যাল এন্ড রেভলিউশনারি ক্রাইমস অ্যাক্ট। রাউলাট অ্যাক্ট তো আমিও জানি রে কি হবে, তো আমিও জানি। এরা কেউ রাউলাট বলছে, কেউ ইন্ডিয়ান কাউন্সিল। এই ভুলটা যে বছর দিয়েছিল বিসিএসপিলিতে এই কোশ্চেনটা, তোদের মতো সবাই এই ভুলটাই করেছে। কেউ কাউন্সিল ট্যাক্ট, কেউ রাওলাট অ্যাক্ট। 1919-এ রাওলাট হচ্ছে অনলি ফর পাঞ্জাব ডিস্টারবেন্স, দেখ লিখে দিয়েছি। আর এখানে মন্টেগু হচ্ছে ভারত সচিব। আর চেমসফোর্ড সে তো জানিস ভালো করে, ভাইসরয়। একজন ভাইসরয় বা এ তো ব্রিটিশ পার্লামেন্টের সদস্য। পাঞ্জাবের ক্ষেত্রে ও কোথা থেকে এলো? রাওলাট তো সিডনি রাওলাট, বিচারপতি রাওলাট। এবং এই রাওলাট অ্যাক্টটা তো এই কারণে হচ্ছে একটা প্রতিক্রিয়াশীল আইন বলতে পারো, বা একটা কালা কানুন বলতে পারো। মনফোর্ড অ্যাক্ট মানে মন্টেগু চেমসফোর্ড অ্যাক্ট, তার মানে কি ব্রিটিশ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট। দেয়ারফর অরিজিনাল অ্যান্সার কি হবে? এইটা। ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট কোনো প্রশ্নই নেই। ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট তো এই তো, এর বাইরে তো আর ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট বেরোয়নি। মাথায় ঢুকেছে সবার? মাথায় ঢুকলো? হ্যাঁ স্যার। ঘুমিয়ে আছিস কেন? সবাই ঘুমিয়ে ঘুমিয়ে বলছে হ্যাঁ স্যার। সো দয়া করিয়া আপনারা, আমি যাহা বলিলাম, আকাশ, অর্পিতা, বৈশাখী, বৈশাখী, এই যে বৈশাখী, একই রকম আছিস তো?